আপনারা এর মধ্যে জেনেছেন দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাষ্ট্রপতি শুক্রবার সন্ধ্যা 7টায় বঙ্গভবনে শপথ নেওয়ার কথা রয়েছে। ৩৫ বছর পর বিরোধী দলের প্রার্থী থাকার ফলে এবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। বিএনপি সরকারের 6 মাস গেল এবং আগামী 5 বছরের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। তার নাম আগেই আলোচনায় এসেছিল। তার কাছে অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে তার কাছে আসলে আমাদের কি প্রত্যাশা, সেটি আমাদের আজকের আলোচনার বিষয়। আর আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে। এ নিয়ে আমাদের আজকের বার্তাকক্ষ। চলে যাচ্ছি সরাসরি আজকের আলোচনার বিষয়, নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা কি। আর এসব আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। প্রথমে বলবো যে অনেকটা প্রত্যাশিতই ছিল আজকের যে ফলাফল, এবং রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে আপনি দীর্ঘদিন রাজনীতির মাঠে তাকে খুবই কাছে থেকে দেখেছেন, একসঙ্গে পাশাপাশি কাজ করেছেন। তো আপনার প্রাথমিক প্রতিক্রিয়া, আজকে নির্বাচিত হলেন তিনি, কালকে শপথ। প্রথম কথা হলো যে মির্জা ফখরুল ইসলাম একজন নিপট ভদ্রলোক। মানে রাজনীতিতে এইরকম ভদ্রলোক কমই পাওয়া যায়। সেদিক থেকে বিএনপির এই পিক আপটা আমার খুব পছন্দ হয়েছে। এর আগেও যারা যারা ছিলেন তাদের কাউকে আমি ছোটো বড়ো করতে চাইছি না, কিন্তু তারপরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে অনেকগুলো পরীক্ষাও পাশ করেছেন একভাবে। বিএনপি যখন খুবই সংকটে ছিল তখন তিনি দলটার নেতৃত্ব দিয়েছেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সেখান থেকে সাধারণ সম্পাদক ও মহাসচিব, এবং তবে দীর্ঘ সময় যখন বেগম জিয়া নাই, তারেক রহমান নাই, অলমোস্ট মানে একটা আইয়ামে জাহিলিয়াতের অবস্থা চলছে, যেটাকে আমরা ফ্যাসিবাদ বলি, সেই সময় তিনি দলটাকে সামনে নিয়েছেন, তার নিজের ইমেজটাকে খুব বড় করে ফেলেছেন। সবাই ধরে নিয়েছে খুবই ভালো মানুষ একটা, এই মানুষটার উপর অত্যাচার করা, নির্যাতন যারাই করছে তারাই খারাপ কাজ করছে। তিনি যখন বিএনপির সামনে থেকেছেন তখন সবাই বিএনপির সবাই একটা ধারণা করেছে যে একটা ভালো মানুষের দল এটা। সেইভাবে উনি একটা বড় ইমেজ তৈরি করেছেন। আমি প্রথম মনে করি মির্জা ফখরুলের এই ইমেজটা মানে প্রেসিডেন্ট হাউসকে এবং তার মাধ্যমে সারা দেশকে আলোকিত করবে। কীভাবে করবে সেটার বিস্তারিত এখন বলতে পারবো না, কিন্তু এরকম হয় না, ধরেন যে টপ অফ দি শো তিনি যেরকম হন বাকি শো সেরকম করে যায়। সেই অর্থে উনি তো রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের উপরেও তার প্রভাবটা থাকবে। আবুল কালাম আজাদ যেরকম করতে পেরেছেন, সেটা একটা সাধারণভাবে মানে আমি বলতে পারি যে আমাদের এক্সপেকটেশন। আর একটা বিষয় হলো কি, এটা একটু ক্রিটিক্যাল, সেটা হচ্ছে যে আমাদের দেশের রাষ্ট্রপতির তো ওই আজকে বোধহয় তার প্রতিনিধি অলি বললেন যে গণভবনের মধ্যে 3টা মাজার আছে আর মসজিদ আছে। ওই 3টা মাজারের মাঝামাঝি গিয়ে দোয়াটাও পড়া আর নামাজ পড়া গিয়ে মসজিদের বাইরে তার কোনো কাজ নেই। আমাদের প্রেসিডেন্ট একেবারেই এরকমভাবে একটা অকর্মণ্য, ক্ষমতাহীন, একটা ছোট জগন্নাথের মতো ব্যাপার ছিলেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর, মানে 2 বছর আগেকার অভ্যুত্থানের পরে সবাই এটা মনে করেছেন যে তাকে এরকম টুটো জগন্নাথ বানিয়ে রাখার দরকার নেই, তাকেও কিছু পাওয়ার দরকার। পৃথিবীর অনেক দেশই আছে যেগুলো সংসদীয় পদ্ধতির সরকার, কিন্তু তারপরে রাষ্ট্রপতির কাছে কিছু নির্দিষ্ট ক্ষমতা আছে। তো সেগুলো সংস্কার কমিশন যখন বসেছিল তখন আলোচনায় অনেকগুলো প্রস্তাব ছিল। তার মধ্যে একটা ছিল, যেহেতু আমরা চাইছি যে ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে, সেই জন্য একটা ক্ষমতার ব্যালেন্স করা দরকার। ক্ষমতার ভারসাম্য যেটা রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর পদে না, এই জায়গাটা একটু আমি ক্লিয়ার করি। রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্স আসলে হয় না, তাহলে ওটা রাষ্ট্রপতিকে সংসদীয় পদ্ধতির সরকার থাকে না। কিন্তু এমন জায়গাগুলোতে ব্যালেন্স করে যাতে কোনো মানুষকে এককভাবে নিরঙ্কুশ ক্ষমতার অধিকার করা না যায়, সেই হিসেবে আমাদের প্রস্তাব ছিল প্রায় অনেকগুলো সাংবিধানিক পদে রাষ্ট্রপতি যেন তার নিজের পছন্দ মাফিক নিয়োগ দিতে পারেন। এরকম করে ইম্পর্টেন্ট অনেকগুলো পজিশনে থেকে নিয়োগ দেওয়ার ব্যাপার, এবং কিছু কিছু বিষয় যেন তিনি ইন্ডিপেন্ডেন্ট অফ পার্টি অ্যান্ড গভর্নমেন্ট। তো সেই সময় যে আলোচনাগুলো এসেছিল রাষ্ট্রপতি পদকে ঘিরে,
সেগুলো আসলে আদৌ সম্ভব কিনা সেই জায়গাটা আমরা যাব, আমাদের প্রশ্ন রয়েছে। তা মানে শুরুর দিকে যদি একটু এই জায়গাটা বলেন, আজকে তো আপনি পরিবেশটা দেখেছেন সংসদে, যদি এটা সংসদ অধিবেশন ছিল না, সংসদ কক্ষে ভোট জি। নির্বাচিত হয়েছেন, তো সেখানে আমরা জামাতের প্রার্থী হেরে যাবেন তারা অনেকটা, মোটামুটি এটা সবার মধ্যে এক ধরনের পূর্ব অনুমান ছিল, তারপরেও তারা অংশগ্রহণ করেছেন এবং স্বতঃস্ফূর্ত দেখা গেছে। ইভেন আপনি যখন ফলাফল ঘোষণা হয়েছে তারপরে লক্ষ্য করে থাকবেন যে মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে বিরোধী দলীয় নেতারাও এসে দেখা করেছেন, সৌজন্য বিনিময় করেছেন, কোলাকুলি করেছেন। এই যে পরিবেশটা, এটা আপনার কাছে মানে নতুন কোনো বার্তা দেয় কিনা? না, খুবই নতুন বার্তা দেয় সেটা বলবো না, কারণ এর আগে আওয়ামী লীগ একবার বিরোধী দলে থেকে প্রার্থী দিয়েছিল 91 সালে। জি, বদরুল হায়দার চৌধুরীকে দেবার পরে ঠিক এইরকম কর্ডিয়াল অ্যাটমসফিয়ার ছিল আমি তা বলবো না, কিন্তু তারপরেও সংসদীয় যে রীতিনীতিগুলো সেগুলো মেনেই সবাই আচরণ করেছিলেন। এইখানে সংসদীয় রীতিনীতি মেনে চলেছে। তারপরে প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী কংগ্রেচুলেট করেছেন, স্বাভাবিক কথা, মন্ত্রিসভার যারা আছেন তারা করবেন, বিরোধী দলের যারা আছেন তারা অভিনন্দন জানাবে, এটা স্বাভাবিক, সেইভাবেই হয়েছে। তবে পরিবেশটা ভালো ছিল, এরকম নয় যে পরাজিত হয়ে কারো মন খুব খারাপ, সেটা প্রকাশ পেয়েছে এবং এটা একটা বার্তা দিয়েছে যে না, তাদের মধ্যে সুসম্পর্ক নেই, এক ধরনের বিরাগ চলছে, এগুলো হয়নি। সেদিক থেকে এটা একটা ভালো দিক। তার চাইতে বড় কিছু না, কারণ রাষ্ট্র পরিচালনায় প্রেসিডেন্ট আসবেনও না, তাকে সহযোগিতা বা বিরোধিতা করবার কোনো ভূমিকায় বিরোধী দল যাবেও না, সেগুলো কোনো বার্তা আছে আমি সেরকম মনে করি না। তবে সার্বিকভাবে জাতীয় রাজনীতির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, আচরণগত ক্ষেত্রে যে একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে, এটা আমি মনে করি। আচ্ছা, এবারে যদি বলি যে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল আগামীকালকে শপথ নেওয়ার পরে তিনি রাষ্ট্রপতি হিসেবে ভূমিকা রাখবেন। এখন পর্যন্ত আপনি দেখেছেন দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থেকেছেন, দীর্ঘ সময় থেকেছেন, এবং তিনি তারেক রহমানের অনুপস্থিতিতে অনেকটা দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কাজটি করেছেন। দলের জায়গাতে এখন ভূমিকা রাখাটা তার জন্য কঠিন হবে, বা তিনি তো আসলে দলের থাকেননি, উনি পদ থেকেও তাকে পদত্যাগ করতে হয়েছে সঙ্গত কারণে। এই জায়গাটায় তিনি রাষ্ট্রপতি হিসেবে যে সমস্ত অবস্থার কথা আপনি বললেন, যে মাজারে যে দোয়া খায়ের করা ছাড়া কাজ থাকে না, যেরকম মতামত আসে, সেই জায়গাটায় তিনি কি একটু বদলে তার ব্যক্তিত্ব দিয়ে একটু অন্যরকম প্রত্যাশা করেন কিনা, বিশেষ করে মির্জা ফখরুলের ক্ষেত্রে? আমি তার কাছে এটা প্রত্যাশা করি, সেটাই আমি প্রথম বলেছি। জি। আর তাছাড়া ফখরুল ভাইয়ের যেরকম মানে তার স্বভাবজাত চরিত্র, হ্যাঁ, মানে উনি যে অন্যের মধ্যে ইন্টারফেয়ার করেন সেরকম নয়, কিন্তু উনি কিছু কিছু জিনিস পছন্দ করেন, কবিতা পছন্দ করেন, গান পছন্দ করেন, একসময় অভিনয় করতেন। মানে এপিজে আবুল কালাম আজাদ, উনি তো প্রেসিডেন্ট থাকা অবস্থায়ও এক্সট্রা অনেকগুলো জিনিস যেটা তার হাউসের বাইরে, প্রেসিডেন্ট হাউসের বাইরেও আছে, সেগুলো উনি চর্চা করেছেন। আমি মনে করি মির্জা ফখরুল সেই চর্চাটা করতে চাইবেন। ডেফিনেটলি সরকার বা পার্টি তাকে কতখানি সুযোগ দেবে, এটা একটা প্রশ্ন আছে। কিন্তু আমি আবার এটাও মনে করি যে জুলাই অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, সেটা তো জনগণের মধ্যে তৈরি হয়েছে, মানে তার পার্টির মধ্যে তৈরি হয়েছে। সেইটা প্রেসিডেন্ট হাউসে বা প্রেসিডেন্টের পদটাকে ওই রকম কেবলমাত্র একটা শো পিস বানিয়ে রাখবে, এইটা সম্ভবত হবে না, আমি আশা করছি তাই। আর মির্জা ফখরুল, আপনি কি মির্জা ফখরুলের কাছে করছেন নাকি বিএনপির কাছে করছেন? না, আমি উভয়ের কাছে করছি। কারণ যে কোনো একজনের কাছে করলে আরেকজন যদি রেসপন্ড না করে তাহলে সেটা কোনো কাজে লাগবে না। মানে অনেক ব্যক্তিত্বশালী লোকও কোনো ক্ষমতাই নাই, তিনি ব্যক্তিত্ব কি দেখাবেন, ওইটা বলে লাভ নেই। মির্জা ফখরুল যখন দেখা টাকা হবে তার পার্টির লোকজনের সঙ্গে, তখন তিনি পার্টি করছেন না, কিন্তু তারপরেও সারাটা জীবন পার্টি তো করেছেন, নিশ্চয়ই পার্টি নিয়ে কথা হবে, কোনো ভুল ত্রুটি হলে উনি বলবেন, ডেকেও বলে দিতে পারেন, এই কাজগুলো হয়তো উনি করবেন। আমি বলছি হয়তো, খুব জোর দিয়ে বলছি তা না, কিন্তু আমার মনের মধ্যে এরকম মনে হয় যে ওরকম দেখলে উনি এগুলোর ব্যাপারে ইন্টারফেয়ার না করেও বুদ্ধি পরামর্শ দেওয়ার কাজটা উনি করতে পারবেন, এটা মনে করি আমি। গতকালকে শেষ ভাষণের সময় দলের সবার সামনে তিনি অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তো আমরা একটা প্রশ্ন আপনার কাছে রাখছি, সেটি হচ্ছে যে তারপরেও এই ভোটের ফলাফলটা, আজকে যে ভোটটা হলো সেটার ফলাফলটা যেমন অনুমান করা গিয়েছিল, কারণ এখানে বাধ্যবাধকতার কথা স্মরণ করে দেওয়া হয়েছিল আগেই, যে এক দলের লোক অন্য মানে কাউকে ভোট দিতে পারবে না, তাহলে ফলাফল এই ভোটটা আসলে আনুষ্ঠানিকতার পর্যায়ে ছিল কিনা, এই উত্তরটা নিব, কিন্তু তার আগে একটা খুবই সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গে আছেন, প্রথম আলোর বার্তা কক্ষ দেখছেন, ফিরছি এক্ষুনি।
আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। আমাদের সঙ্গে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনারা দেখছেন প্রথম আলোর প্রতিদিনের নিয়মিত আয়োজন বার্তা কক্ষ। আমি যে প্রশ্নটি করছিলাম সেটি হচ্ছে যে এই যে ভোটের ফলাফল যেটি আগে থেকেই অনুমান করা যাচ্ছে এবং দু একজন সংসদ সদস্য যারা কয়েকজন মাত্র যাননি, তাদের মধ্যে রুমিন ফারহানা, তিনিও এরকম একটি তার স্টেটমেন্টের মধ্যে বলেছেন যে এই ভোটটা আমি দিতে কেন যাব। এটা তো ওনার ব্যাপার, উনি ভোট মানে দিলে বা না দিলে কিছু যায় আসতো না। তো উনি দিলে উনি রাষ্ট্রপতি, না দিলে উনি রাষ্ট্রপতি। এরকম সময় কেউ যদি মনে করে যে এটা দেওয়ার কোনো মানে নেই, তাহলে সেটাও হতে পারে। আবার এটার মধ্যে দিয়ে কোনো একটা মানে উপ্ত জিনিস থাকতে পারে, গুপ্ত বলছি না কিন্তু উপ্ত বলছি, কোনো উপ্ত জিনিস থাকতে পারে যে কোনো একটা পদ্ধতিতে তিনি অসন্তুষ্ট, তিনি মনে করছেন যে এটা তার চিন্তার সাথে যায় না, উনি যেরকম মনে করছেন সেরকম হয় না। সেরকম ভাববার অবকাশ যে একদম নেই তা না। যেমন ধরেন আর্টিকেল 70 এত করে স্মরণ করে দিতে হলো কেন, এবং বিশেষভাবে সেটাকে ইম্পোজ করা হলো কেন? তার মানে হচ্ছে যে সরকারি দল খুবই কশাস থেকেছে যাতে তাদের ওপিনিয়নটা ভিন্নভাবে না যায়, এবং এরকম কোনো একটা লক্ষণ ছিল। সেটা চর্চা হতে দেওয়া কি যেত? আমি মনে করি সেটা যেত না, সেটা দেওয়া হয়তো উচিত নয় যে পদ্ধতিতে আমরা দেশ শাসন করবার কথা ভাবছি। তবে আর্টিকেল 70 নিয়ে তো একটা বিতর্কের মধ্যে দিয়েই মানে তারা যে আমাদের তরফ থেকে সম্মিলিত দলগুলো থেকে দুটো বিষয়ে ছিল, যে দুটো জিনিসের উপরে, একটা হলো যে অর্থ বিল আর একটা হচ্ছে নো কনফিডেন্স। বাকি জিনিসগুলোতে ওপেন ভোট হতে পারে, কিন্তু তারা এটাকে 4টা ভোটের মধ্যে নিয়ে এসছেন। আর এখন তো ধরেন এটা কোনো পাস হয়নি, কাজে আগেরটার সিস্টেমেই চালু করা হলো। তো আমি জানি না উনি কী মনে করে করেছেন। কথার কথা, আমি যদি এমপি থাকতাম তাহলে আমি কী করতাম, মানে এখন রুমিন ফারহানার কথা শুনে আমি নিজেই কনফিউজ আছি, আমি কি যেতাম নাকি যেতাম না। আমার মধ্যে এইটা বলে যেত আমি গেলেই কি না গেলে কি, তারপর হয়তো যেতাম হয়তো যেতাম না। আমি মনে করি এটা একটা জাস্ট ফর্মালিটির ব্যাপারই থেকেছে। যখন আপনি কড়াকড়ি করলেন যে ভোট তোমাদের দিতেই হবে, তখন তো ভোটের রেজাল্ট জানাই হয়ে গেল। সেই অর্থে এরপর এটা আনুষ্ঠানিকতার বাইরে আর কিছু থাকে না। 70 অনুচ্ছেদের যে পরিবর্তনের কথা বলা হয় বা চায় কেউ 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 এটা নিয়ে সমালোচনা করেন। আপনি জানেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ভবিষ্যতে, মানে এখন থেকে পরের কথা তিনি বলেছেন যে এটার রিভাইজ করা হতে পারে, এভাবে বলছেন উনি, অর্থাৎ 70 ধারার পরিবর্তন আসবে। আবার নাহিদ ইসলাম বলেছেন যে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই, কাজে এই নির্বাচনে এটার মধ্যে একটা দলীয়করণ ব্যাপার আছে, এরকম কথা বলেছেন। মানে আপনি আসলে 70 অনুচ্ছেদকে কীভাবে দেখেন, এটার পরিবর্তন হওয়া উচিত, আপনি এটা মনে করেন কিনা? মানে 70 অনুচ্ছেদ, আমি তো বললাম যে আমরা 4টা দাবির কথা বলেছিলাম সংস্কার কমিশনে, তো সেরকম হলেই ভালো ছিল। 4টা দাবি না, তো এই দুটোর উপরেই কেবলমাত্র রেস্ট্রিকশন থাকতে পারে, আর বাকিগুলো ফ্রি, যে যা মনে করে বলবে ভোটও দিতে পারবে, এরকম মনে করেছিলাম। কিন্তু ওনারা একটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন নিয়ে আসলেন। এখন জাতীয় নিরাপত্তার প্রশ্নে আসলে আমি বলতে পারবো না, কারণ কথার কথা, যদিও এই বিষয়টা আলোচনা এখন নিশ্চয়ই আপনারা আনবেন না বা আনবেন আমি জানি না, প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন কি যাবেন না, এইটার উপরে যদি একটা আলোচনা হতো পার্লামেন্টে, যদি ভোটাভুটির প্রশ্ন আসতো, তাহলে সরকারি দল কি পক্ষে বিপক্ষে যে কোনো দিকে ভোট দিতে পারতো? আমি মনে করি দিতে পারতো, কিন্তু এই বিধান অনুযায়ী সেটা দেওয়া যাবে না। এরকম আরও অনেকগুলো জায়গাতেই হতে পারে যেখানে মুক্ত আলোচনা বা মুক্ত মতামত প্রবাহের সুযোগটা বেশি থাকা উচিত, সেটা পরিপূর্ণ অর্থে হয়নি। এটাকে সালাউদ্দিন সাহেব বলছেন যে এটাকে পরিবর্তন করা হবে, কিন্তু এখানে একটা ছোট্ট কথা বলি, 133টা অধ্যাদেশ ছিল, তো তার মধ্যে 89টা করা হলো, মানে আইন করা হলো, আর বাকিগুলো সবই আইদার বাতিল অথবা বলছে পরে আমরা ডেভেলপ করব। এখন ডেভেলপ করার মধ্যে মন্ত্রিপরিষদ যে অনুমোদন দিল 2টা, গুম এবং মানবাধিকার কমিশন, এই দুটোতে যেরকম হয়েছে সেটা তো খুব সন্তোষজনক হয়নি আমার বিবেচনায়। মানে এটা অনেকটা আগের ফরম্যাটই রয়েছে আমার কাছে, এরকম মনে হচ্ছে। কাজে এরপরে 70 অনুচ্ছেদের কী পরিবর্তন করবেন সেটা তো আমি দেখতে চাইব। আমি চাই যে বিএনপির দ্বারাই, তারা যেহেতু এখন আছেন, এত মেজরিটি পেয়ে
ক্ষমতায় আছেন যত বেশি সম্ভব সংবিধানের গণতন্ত্রায়ন হোক বা সামগ্রিক রাজনীতিটাই একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে ঢুকুক, কিন্তু যেখানে যেখানে এটা হচ্ছে না সেই জায়গাগুলোতে বলার সুযোগ আবার থাকতে হবে, সেটা থাকতে পারলেই ভালো ছিল। রাষ্ট্রপতি আপনি তার প্রশংসাই করেছেন এবারে যিনি নির্বাচিত হলেন, এবং রাজনীতিবিদ হিসেবে এবং ব্যক্তি মানুষ হিসেবেও আপনি তার কথা বলেছেন। একটা প্রশ্ন যদি এরকমভাবে আসে যে আপনি ক্ষমতার ব্যালেন্সের ক্ষেত্রে বলেছেন যে এটির প্রয়োজন হয় না, কিন্তু এটাকে বাড়ানো, মানে রাষ্ট্রপতির যে সমস্ত ক্ষমতা করার প্র্যাকটিস করার যে সুযোগগুলো আছে সেটা বাড়ানো, কোন কোন ক্ষেত্রে বাড়ানো যায় বা উচিত বলে আপনার মনে হয় রাজনীতিবিদ হিসেবে বা আপনার অভিজ্ঞতা? যে প্রথম একটা কথা বলি, ক্ষমতার ব্যালেন্সের আমি বিপক্ষে বলিনি। আমি বলেছি যখন বলেছে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে ওই ব্যালেন্স, তাহলে তো সমান সমান করতে হবে আর কি। তো সমান সমান করলে ওইটা পার্লামেন্টারি পদ্ধতি থাকে না, এরকম আমার কাছে মনে হয়, সেই অর্থে বলেছি। বাকি আমি বলছি যে ব্যালেন্সটা হবে যে পাওয়ারটাকে ব্যালেন্স করবো, অ্যাবসলিউট কাউকে দেবো না। কথার কথা ধরেন প্রধানমন্ত্রী বা যে কেউ রাষ্ট্রপতি কি বলে প্রধান সেনাপতি নিয়োগ করতে পারেন, আর্মি সব নিয়োগ দিতে পারেন, বিচার বিভাগের সব নিয়োগ দিতে পারেন, পুলিশের সব নিয়োগ দিতে পারেন, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দিতে পারেন। সবগুলো যদি ওরা নিয়োগের উপর নির্ভর করে তো পুরাটা দেশটা তার আজ্ঞাবহ হয়ে যেতে পারে, এবং সেটাই হয় সাধারণত, আগে হয়েছে। এই অর্থে আমি বলছি যে অ্যাবসলিউট পাওয়ার কাউকে দেওয়া উচিত। ওই যে বলে না অ্যাবসলিউট পাওয়ার কোরাপ্টস অ্যাবসলিউটলি, এটা সেই রকম হতে পারে, সেই জায়গাগুলো কমিয়ে দেওয়া। তো আর্টিকেল 70 ব্যাপারটা তো বিস্তারিত আলোচনা হতে পারে। আমরা তখন যে আলোচনা করেছি সেখানে প্রধানত এটা ছিল অর্থ বিলের ব্যাপারেও। প্রথম দিকে আমরা মনে করতাম যে হ্যাঁ অর্থ বিলের উপর আলোচনা হতে পারে লম্বা চড়া, অসুবিধা কী। কিন্তু পরবর্তী আমার নিজের একটা উপলব্ধির কথা বলে, আমার ধরেন কলেজ ছাত্র সংসদগুলো দেখেছি, তো কলেজ ছাত্র সংসদে বাজেট পাস করতে হতো আগে, এখন হয় না। ওই বাজেটের অধিবেশনে মারামারি লাগতোই, মানে মারামারি করে ভেঙে দিলাম, বাজেট পাস হতে পারলো না, তাহলে সেই সংসদ থাকবে না। তো এইখানে এইরকম কিছু যদি হয় তখন মনে করছি কিছু অর্থ বিলের ব্যাপার এটা গেল। কিন্তু এখন আমি দেখতে চাইব যে এই বিভিন্ন দেশের সাথে আমাদের যে ডিলগুলো হচ্ছে, চুক্তিগুলো হচ্ছে, এগুলো সবগুলো সংসদে আসবার কথা, আলোচনা হবার কথা। আলোচনা হয়ে কি হবে সেটার একটা পদ্ধতি থাকা দরকার। কিন্তু এখন তো আপনি আলোচনাই করতে দিচ্ছে না, তার মানে চুক্তি যেটা হয়েছে সেটা ফাইনাল, যা করে এসছে তার বাইরে কথা বলা যাবে না। তার মানে এখন ধরেন ফারাক্কাতে আমি যদি একটা ডিসেম্বরে একটা ভুল চুক্তি করে আসি, সেটাও আলোচনা করা যাবে, তার রেক্টিফিকেশন নেই। আমি আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করেছি সেই নিয়ে আলোচনাই করা যাবে, এটা ভালো দিক মন্দ দিক। ওই অর্থে আমি মনে করি যে মানে ওই রেস্ট্রিকশনগুলো থাকা উচিত। কিন্তু যখন বলছে রাষ্ট্রীয় নিরাপত্তা, সেটাও আবার একই রকম করে আমি বলি যে ওটারও ডেফিনেশন ক্লিয়ার করতে হবে। তবে একদিনে তো হবে না, এটা চলতে চলতে আমরা অনেক বিষয় বুঝবো যে এইটা নিরাপত্তার মধ্যে পড়ে, এইটা পড়ে না। এখন মনে করছি পড়ে, কিন্তু হয়তো 6 মাস পরে, 6 বছর পরে মনে হবে যে না, অর্থাৎ পুরোপুরি এখনই বলা যাচ্ছে না বিষয়টা। আমার আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, তার মধ্যে আপনি তার দলীয় দায়িত্ব খুব সুচারুভাবে পালনের কথা বলেছেন, সামনে থেকে পালন করেছেন, কিন্তু সেখানে এই পদটা, তাহলে রাষ্ট্রপতি পদটা আসলে দল থেকে এক ধরনের পুরস্কার কিনা, এই উত্তরটা জানবো। তার আগে আর একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আপনারা দেখছেন প্রথম আলোর বার্তা কক্ষ। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। ফিরে এলাম প্রথম আলোর বার্তা কক্ষে। আপনারা সঙ্গে আছেন আজকে নাগরিক কক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্না আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে। আপনার কাছে যেটি প্রশ্ন রেখেছিলাম সেটি হচ্ছে রাষ্ট্রপতি পদ আসলে দলের পক্ষ থেকে দায়িত্ব পালনের পর এটি একটি পুরস্কার কিনা, এরকম মনে দুই রকমই হতে পারে এটা। মানে এখন আপনি রাষ্ট্রপতিকে কি অবস্থায় রাখবেন, এটা আমি দলের কথা বলছি, কিন্তু তার উপরে নির্ভর করছে। দল যদি মনে করে তাকে আগের অবস্থায় রাখবো, তাহলে তাকে ডাম্প করা হয়ে গেল। মানে আমি খুব সম্মানের কথা বলছি, রাষ্ট্রের 1 নাম্বার পোস্ট, কিন্তু কোনো পাওয়ার নাই, কোনো রেসপেক্ট নাই, ওনার কথার কোনো মূল্যই নেই, ওরকম জায়গা চাইবো না। আমাকে যদি জিজ্ঞেস করেন যে এইরকম একটা পরিস্থিতি যদি হতো আপনার, আপনি কি করতেন, তাহলে সম্ভবত আমি প্রেসিডেন্ট হতে চাইতাম না, আমি অ্যাক্টিভ পলিটিক্সে থাকতে চাইতাম। মির্জা ফখরুল ইসলাম অ্যাক্টিভ পলিটিক্সে ছিলেন, কতখানি কমফোর্টেবল ছিলেন, কতখানি আনকমফোর্টেবল ছিলেন তা আমি জানি না, কিন্তু দায়িত্ব পালন করেছেন। আমি আবারও বলছি, তার দায়িত্ব নিয়েই দায়িত্বটা পালন করেছেন তিনি। কিন্তু উনি মানে কতখানি কমফোর্টেবল আছেন, কতখানি আনকমফোর্টেবল আছেন, সেই বিবেচনা থেকে উনি খুব
হ্যাপিলি এইটাতে গেছেন নাকি কিভাবে গেছেন তাতে আমি জানি না। যেমন কর্নেল ওলি প্রেসিডেন্ট হতে চেয়েছেন, তাতে আমার খারাপ লাগে নাই। উনি কোথা থেকে নমিনেশন পেয়ে ওইসব বিতর্কে যাচ্ছি না, কিন্তু উনি হতে চেয়েছেন বিকজ উনি যথেষ্ট বয়স হয়েছে, যদিও ওনার হেলথ এখনও ভালো, আমি বলবো ফিজিক্যালি ফিট আছেন, তারপরেও ওনার দল এই ওই বিবেচনায় উনি এটা চাইতে পারেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও কি রাজনীতিতে সক্রিয়ভাবে অবদান রাখতে পারতেন? হয়তো পারতেন, আমি মনে করি। এইটার সিদ্ধান্ত নেওয়ার মালিক উনি নিয়েছেন, ওনার সিদ্ধান্তকে আমি রেসপেক্ট করছি। হ্যাঁ, রাষ্ট্রপতি নির্বাচনে যখন প্রক্রিয়া শুরু হয় তখন তাকে নিজেকেও লিখতে হয় যে আমি এতে সম্মতি দিলাম বলে একটা স্বাক্ষরের বিষয় থাকে, সেটাতে তিনি করেছেন। আমি একটু দলের জায়গা থেকে আরেকটু বিশ্লেষণে আসি। দলের তিনি মহাসচিব পদে ছিলেন। আজকে যখন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম নির্বাচিত হলেন, ঠিক সেই দিনই রুহুল কবির রিজভী আহমেদ তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন। এই যে পরিবর্তনটা, এইটা আপনার কাছে প্রত্যাশিত ছিল কিনা এবং সেটা কেমন লাগলো আপনার? হ্যাঁ, প্রত্যাশিত মানে কি, এইটা তো নিয়ম। মানে যেহেতু মহাসচিবকে প্রেসিডেন্ট করা হচ্ছে, উনি তো থাকতে পারবেন না মহাসচিব, আর রাজনীতির দায়িত্ব তো থাকতে। পরিবর্তন না, মানে রুহুল কবির রিজভী আহমেদকে এখন উনি ছিলেন সিনিয়র মোস্ট জয়েন্ট জেনারেল সেক্রেটারি, উনি অটোমেটিক্যালি জেনারেল সেক্রেটারি হবেন। এখন তাকে ভারপ্রাপ্তই তো দেবেন আপনি, তাছাড়া কি করবেন? এইটার মধ্যে আমি কোনো মানে অন্যথা হওয়ার কোনো সুযোগ দেখি না। এখন যদি উনি নিজের থেকে তার ক্ষমতায় যদি থাকে, আমি জানি না, প্রেসিডেন্ট অফ দি পার্টির যদি ক্ষমতা থাকে যে উনি নিজে একজনকে নিয়োগ দেবেন, এরকম আমি আগে করতে দেখেছি বিএনপিতে, যে একজনকে সরিয়ে আরেকজনকে বসিয়ে হলো রাতের বেলা একটা প্রেস রিলিজ দিয়ে। সেই রকম যদি তার ক্ষমতা থাকে যে উনি যখন প্রয়োজন মনে করবেন তখন এটা বদলে দিতে পারবেন, সেই অর্থে উনি যদি আর কাউকে দিতে পারতেন বা দেওয়ার কথা মনে করতেন, তাহলে সেটা অন্য। কিন্তু উনি যেটা করেছেন একেবারেই নিয়ম মেনে করেছেন, এবং আমি মনে করি এর মধ্যে কোনো স্বাভাবিক প্রক্রিয়াটা। এবার একটু আসি রাষ্ট্রপতির যে দায়িত্ব বা ভূমিকা রাখার জায়গাটা, সেটি রাষ্ট্রের অনেক সময় বলা হয়ে থাকে রাষ্ট্রের প্রধানতম এবং 1 নম্বর ব্যক্তি। তিনি রাষ্ট্রের যদি ক্রান্তিকাল যদি আসে কখনো রাজনৈতিক বা অন্য কোনো রকম, নিকট অতীতে আমরা দেখেছি, তখন রাষ্ট্রপতির ভূমিকা রাখার সুযোগ থাকে বা সুযোগ তৈরি হয় অনেক বেশি। সেই রকম ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, আপনি মনে করেন কিনা যে তিনি সেই জায়গায় ভালো ভূমিকা রাখবে বা কেমন রাখবে? মানে রাজনীতিবিদ হয়ে যাবেন তিনি তখন, নাকি তিনি আসলে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ভূমিকা রাখবেন? মানে এটা তো দলকে বাদ দিয়ে উনি অভিভাবকত্ব করতে পারবেন না। একটা ক্রাইসিস হলো, সেই ক্রাইসিসের কোনো একটা দিকে তো তার দল থাকবে, বিরোধী দল একদিকে থাকবে। ক্রাইসিসটা কি নেচারে হচ্ছে তার উপরে নির্ভর করে। সেইখানে তিনি তার দলের সমর্থনের বাইরে ইন্ডিপেন্ডেন্ট কোনো রোল প্লে করতে পারবেন না। আমি আবারও বলি, আবুল কালাম আজাদের নাম আমি বারবার বলছি। অনেক সময় হয় না, আপনার খুব ক্ষমতা নাই কিন্তু আপনি উপস্থিত আছেন, এটাই একটা শক্তি জোগাড় দেয় অন্যদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মধ্যে ওই মাপের নেতা হয়েছেন যদি বলি আমি, তাইলে একটু বেশি আধিক্যতা করা হয়ে গেল। কারণ এই দলের এখন সমস্ত শক্তির উৎস, বা এই দলটা বাই কনস্টিটিউশন সমস্ত শক্তির উৎস হচ্ছেন চেয়ারপারসন। তো উনি যতদিন আছেন ততদিন উনি সেই জায়গায় তো যেতে পারবেন না, বা তার উপরে যেতে পারবেন না, সমানও হতে পারবেন না উনি। নিশ্চয়ই তিনি তার অধস্তর থাকতে হবেন। সেই অর্থে প্রেসিডেন্ট রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, কিন্তু দলের কি? দলের তো কিছু উনি দলেই নাই, এখন দলেই নেই। হ্যাঁ, তো যখন একটা সংকট হলো, সেটা কীরকম সাংবিধানিক সংকট। ধরেন আমি কথার কথা বলি, যেটা হয়েছে এই যে অভ্যুত্থানের পরে 2024 সালে, হ্যাঁ, তখন যদি হয়, হ্যাঁ, তখন নিশ্চয়ই পালন করতে পারবেন। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি কোনোভাবে জামাতের পক্ষে কাজ করবেন বা আরেকটার পক্ষে কাজ করবেন, এইটা আমি মনেই করি না। কারণ আপাদমস্তক আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন রাজনীতিবিদ মনে করি, রাজনৈতিক নেতা কর্মী সংগঠক যাই বলেন তাই মনে করি, এবং বিএনপির নেতা কর্মী সংগঠক মনে করি। দেখেন, মানে আমাদের হয় কি, রাজনীতিবিদরা সাধারণত বলে, একটা মানে ধাঁধার মতো দেখছিলাম যে জিজ্ঞেস করে প্রশ্নের জবাব, তখন বলছে যে রাজনীতিবিদ আর দার্শনিকের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, তো তখন বলছে যে রাজনীতিবিদ তো কখনো দার্শনিক হতে পারবে না, ভাবুক হলে সে রাজনীতিবিদ হতে পারবে না। তাকে সমস্ত প্রবলেম যাই আসুক স্কোয়ারলি সেটা মিট করতে হবে এবং তার জবাব দিতে হবে। এটা একটা শায়রির মধ্যে দিয়ে বলছে। তো ওই রকম অর্থে ধরেন যে একটা কবি, ভাবুক, ওই রকম লোক দিয়ে তো আপনি রাজনীতি
করতে পারবেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা সেই রকম জায়গায় নেওয়ার কোনো দরকার নাই। উনি দলের লোকই ছিলেন, এখন দল করছেন না বাই কনস্টিটিউশনাল অব্লিগেশন, কিন্তু তার চিন্তাটা কোন দিকে থাকবে, সাপোর্ট কোন দিকে থাকবে। আমি আপনি যাই মনে করি, যে কোনো সময় তিনি দেখবেন যে দল বিএনপি ঠিকমতো করছে কি করছে না। ওনার যদি কখনো মনে হয় এই কাজটা ক্ষতি হলো, উনি দরকার মনে করে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের কথা বলবেন, আসেন কথা বলি, বলবে যেটা এরকম হওয়া উচিত না। আমি মনে করি এরকম করবেন। আমরা একেবারে শেষ প্রান্তে, তাও একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে বাকি আলাপটা করবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আপনারা দেখছেন প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষ। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। ফিরে এলাম বার্তা কক্ষে। আমাদের সঙ্গে আছেন মাহমুদুর রহমান মান্না, নাগরিক কক্ষের সভাপতি। আমরা আলোচনা ঠিক যে জায়গাটায় ছিলাম, তাহলে আপনার কাছে মনে হয় কিনা যে একজন রাজনৈতিক ব্যক্তি রাষ্ট্রের প্রধানতম ব্যক্তি অর্থাৎ রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করলে সেইটা যদি একাডেমিক আলোচনা করেন বা আপনার মতামতটা একটু বলেন, নাকি গ্রহণযোগ্য অরাজনৈতিক ব্যক্তিও সেখানে ভালো ভূমিকা রাখতে পারেন? রাজনৈতিক দলগুলো কখনোই তা চাইবে না। আচ্ছা, কারণ গ্রহণযোগ্য অরাজনৈতিক ব্যক্তিত্ব যদি বলা হয়, সেই ব্যক্তির একটা আলাদা ওয়েট তৈরি, উনি দলের বাইরে দাঁড়িয়ে যেতে পারেন। আর পলিটিক্সটা তো ঠিক ওই চ্যারিটেবল ডিসপেন্সারি বা রামকৃষ্ণ মিশনের মতো ব্যাপার নয়। এটার মধ্যে দ্বন্দ্ব সংঘাত আছে, তো আরেকজনের সাথে একটা পলিমিক্স হয়, তার মধ্যে উইন করতে হয়, বহু সময় জনগণের চিন্তার বাইরেও দাঁড়াতে হয় তাকে। তো পলিটিক্যাল চিন্তার মতো অধিকারী যদি না হয়, তাহলে তিনি রাষ্ট্রকে পরিচালনা করতে পারবেন। আপনি রাজনীতি দিয়েই দেশটা চালাতে চান, কিন্তু প্রধান ব্যক্তি, এক নম্বর ব্যক্তি, উনি রাজনীতির লোক নন, এইভাবে জিনিসটা চলতে পারে না। যেরকম ডক্টর ইউনূস দেশ চালাতে পারেননি, তো আলটিমেটলি অনেক মিস্টেক তার ছিল, যেগুলো অন্য আলোচনা। আমি বলছি যে এরকমই হওয়ার ব্যাপার আছে। ওই রকম রাজনৈতিক দল সমর্থন করবে না। আমি নিজেও আইডিয়াকে সমর্থন করা উচিত মনে করি না। অনেকে যারা আজকে এই বিষয় নিয়ে কথা বলছেন, তাদের মধ্যে এরকম একটা মতামত এসেছে, এত বড় একটি গণ অভ্যুত্থান অর্থাৎ 24 সালের কথা বলা হয়েছে, তারপরেও আমরা 2006 সাল থেকে 16 সাল থেকে বিএনপি ভিশন 2030-এর সময় তারা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে 70 অনুচ্ছেদের কথা সামনে নিয়ে এসেছে, তারা নানা রকম প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু দলের বাইরে আমরা কি একজন অরাজনৈতিক ব্যক্তিকে মনোনীত করতে পারবো না কখনো? এরকম আক্ষেপের কথা আমি কি বলেছেন? আমি এটা পড়ে মানে যারা প্রশ্ন করছেন তারা হয়তো আমার আনসারে কষ্ট পেতে পারে, কিন্তু আমি তবু বলি, সংসদীয় সরকার মানে একটা দলের সরকার। আচ্ছা, সেই দল কি কারণে রাষ্ট্রের প্রধান লোকটাকে অরাজনৈতিক কাউকে একজনকে নিয়োগ দেবে? এরকম যদি হয় কখনো যে তিনি সব দলকে স্পর্শ করে এমনভাবে গড়ে উঠেছেন বা বেড়ে উঠেছেন যে রাজনৈতিক দলগুলো তারপরে ভরসা স্থাপন করতে পারে, ওইটা একটা অলটুগেদার ডিফারেন্ট। এটা কিন্তু সোজা কথা না। আপনি তো নিয়মিত ইন্টারভেলে 5 বছর পর পর যদি নির্বাচন হয়, 5 বছর পর পর নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচন করছেন। এত বেশি লোক আপনি পাবেন না সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য। আমি ওটা মানে কোনো আইন করে তো করাই যাবে না, কোনো একটা বিশেষ অকেশনে যদি হয় সেটা হতে পারে। আমি তাহলে আপনার কথাটা শুনে যেরকম মনে হচ্ছে, সেটি হচ্ছে যে ওই ব্যক্তির ব্যক্তিত্বের উপরে বা তার বেড়ে ওঠা, তার পরিচয়ের উপরে, সেক্ষেত্রে ইলেকশন মানে যে রাষ্ট্রপতি যে নির্বাচনটা হচ্ছে সংসদ কক্ষে, আপনার কাছে মনে হয় কিনা যে 70 অনুচ্ছেদের এই বারটি, যেটি অনেকে স্বীকার করেন না যে এটি রাষ্ট্রপতির ক্ষেত্রে আসলে প্রযোজ্য, এটি যদি না থাকে তাহলে ফলাফল অন্যরকম হতে পারে কিনা? মানে বৃহত্তম দল অথবা সরকারি দলের প্রার্থীও হেরে যেতে পারেন, অন্য কেউ প্রার্থী হতে পারেন, এটা হতে পারে? এইবারে হতো না, এবারে হতো না, কোনো সুযোগ ছিল না। মানে কোনো সময় ধরেন খুবই ক্লোজ একটা ডিফারেন্সে সরকার গঠিত হয়েছে, তখন প্রেসিডেন্ট নির্বাচন, তখন 2 জন বা 3 জন এমপি যদি উল্টো দিকে ভোট দেয়, তাইলে সে একটা বিরাট রেজাল্ট ওলটপালট করে দেয়। এটা তো হিসাব করে বোঝা যাবে। এটা এমন না যে আমরা খুব হাওয়ায় একটা কল্পনার জগৎ আছি, দেখি কেউ, এরকম হয় না। তো সেই অর্থে ওরকম পজিশন যদি কখনো হয় তখন দেখা যাবে। কিন্তু এইখানে মানে 10 জন এমপিও যদি এইদিকে ভোট দিত, তাতেই বা কী হতো? 20 জন এমপি দিলেই কী হতো? ওই জন্য আমি এখানে এরকম সম্ভাবনা দেখছি না। এবারে জামাত ইসলাম প্রার্থী দিয়েছেন জন্যই 35 বছর পরে এই নির্বাচনটা হলো, মানে আনুষ্ঠানিকতা হলেও সেটা কিন্তু করতে হয়েছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এবং তারা কিন্তু বিপুল উৎসাহে ভোট দিতে এসেছেন, 90 জনের মধ্যে প্রায় 85-র বেশি, 87-88 জন ভোট দিতে এসেছেন, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এই যে স্বতঃস্ফূর্ততা, এটার মধ্যে আসলে কোনো বার্তা আছে কি না এটা একটা আনুষ্ঠানিকতা? না, এটাকে আপনি স্বতঃস্ফূর্ত বলছেন, কিন্তু আমি মনে করি এটা জামাতের দলীয় যে শৃঙ্খলা,
এটা তার পরিচয়ও। এটা স্বতঃস্ফূর্ততার ব্যাপার নয়, তারা জানে তো যে জিতবে না। স্বতঃস্ফূর্ততা হয়তো একটা বিজয়ের সম্ভাবনা, এটা আনন্দ উৎসবের আকাঙ্ক্ষা থেকে, কিন্তু এইখানে আসছে কর্তব্যের তাগিদে যে আমাকে ভোট দিতে যেতে হবে, আমি একজন এমপি, আমার দলের সিদ্ধান্ত, তাই আমি আসছি। এর বাইরে কিছু আছে আমার মনে হয় না। আমরা একেবারে শেষ প্রান্তে, আমার শেষ প্রশ্ন প্রথমে যেটি করেছিলাম সরাসরি বর্তমান নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আগামী 5 বছরে আপনার প্রত্যাশা, একেবারেই ব্যক্তি হিসেবে আপনি নিশ্চয়ই। মানে দেখেন, 5 বছর না দেখাটা এখন কষ্ট। কেন কষ্ট আমি ঠিক জানি না, যে এই সেশন চলতে চলতে বা আরও বেশ কিছুদিন সময় যাওয়ার পরে প্রেসিডেন্টকে তারা কোন পজিশনে রাখবেন। আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই ধরনের একটা ব্যক্তিত্ব যার উপরে জাতি আস্থা রাখতে পারে। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এতদূর সার্টিফিকেট দিচ্ছি যে উনি একজন ভালো মানুষ এবং উনি দলবাজি করেন না। তাহলে দল তো তাকে বরঞ্চ ভয় করার চাইতে, যে কি জানি অন্য দলের জন্য কিছু করে কিনা, তার চাইতে বরঞ্চ মনে করবে যে আমার দলের মধ্যে থেকে এইরকম একটা গ্রহণযোগ্য লোক আসছে, তাকে দিয়ে আমি গণতন্ত্রটাকে এগিয়ে নেই। সেরকম জায়গায় যদি যেতে পারে তাহলে তো একটা বড় কাজ হবে। আর দল যদি সেরকম জায়গায় না নেয়, তাহলে উনি যেরকম আছেন সেরকমই থাকলেন, এর বেশি তার কিছু করতে পারবেন না উনি। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং মতামতের জন্য আপনাকে ধন্যবাদ ইনভাইট করার জন্য, ইন্টারেস্টিং সাবজেক্ট ছিল। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজকে নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আগামীকালকে তিনি শপথ নেবেন, এই বিষয়টি এবং আজকের যে নির্বাচনী প্রক্রিয়া, এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি তার সঙ্গে। এমন আরও রাজনৈতিক নানা বিষয়ের আয়োজন দেখতে, আলোচনা শুনতে, বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়ে প্রথমআলো.com সহ প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে। আজকে যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি।